হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা 200 রুলস অফ ফিজিক্স এই সিরিজের আশা করি 4 নাম্বার ভিডিও এটা। তো শুরু করা যাক। আজকে আমরা পড়বো হচ্ছে প্রথম রুল পড়বো হচ্ছে রুল নাম্বার 16, রুল নাম্বার 16, তাই তো 15 পর্যন্ত আমরা করে নিয়েছি। তাহলে রুল নাম্বার 16 জানার আগে দেখো, আমরা আগেই রুল নাম্বার 15তে বলেছিলাম যে কুলম্বের ল, তাই তো, COULOMBS, কুলম্বস ল। কুলম্বের ল কী বলছিল, যদি দুটো আধান থাকে, একটা Q1 একটা Q2, তাহলে এই দুটো আধানের মধ্যে যদি ডিস্টেন্স হয় R, তাহলে এদের মধ্যে একটা বল ক্রিয়া করে। দুটো আধান যদি থাকে একটা নির্দিষ্ট দূরত্বে, বিন্দু আধান, তাহলে তাদের মধ্যে একটা বল ক্রিয়া করে। সেই বলের মানটা কত? K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। দেখো, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক বলটা, ঠিক আছে। আচ্ছা, এটার একক যদি বলে কী হবে? একক হবে নিউটন, ঠিক আছে, কারণ বলের একক নিউটন, বা CGS হলে ডাইন হতে পারতো। আচ্ছা, এইবার দেখো আজকে যেটা রুল নাম্বার, এটা তো পড়ে এসেছি অলরেডি রুল নাম্বার 15-এ। রুল নাম্বার 16-এ আমরা যেটা নতুন করব সেটা হচ্ছে এই এই রুলটা আমরা কখন লাগাতে পারবো, মানে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। কি কখন অ্যাপ্লাই করব মানে শর্ত অ্যাকচুয়ালি, তার মানে এটা শর্ত শিখবো, ঠিক আছে। শর্ত কি? ফার্স্ট শর্ত হচ্ছে বিন্দু আধান হতে হবে, দুটো আধানকেই বিন্দু আধান হতে হবে, বিন্দু আধান হতে হবে। তার মানে কি? এইটার অর্থ কি? ধরো একটা জায়গায় এরকম চার্জ আছে, এরকম জায়গা জুড়ে চার্জ আছে, একটা এখানে 2 কুলম্ব আছে, 3 কুলম্ব আছে, -3 কুলম্ব, 4 কুলম্ব, -5 কুলম্ব এরকম আছে, ঠিক আছে। আর এইখানে আছে Q2, ঠিক আছে, এখানে আছে Q1। তাহলে এইখানে তুমি নিজেই বলো, এই যে এই Q1 ইন্টু Q2 যখন করবে, তখন কি 2 কুলম্বের সাথে করবে, নাকি 3 কুলম্বের সাথে করবে, নাকি 5 কুলম্বের সাথে করবে, নাকি 4 কুলম্বের সাথে করবে? তুমি তো একটা ডিসাইড করতে পারবে না। সেই জন্য এইখানে পার্টিকুলার একটা আধান বিন্দু আধান হওয়া দরকার, তবেই তুমি Q1 ইন্টু Q2-তে একটা স্পেসিফিক ভ্যালু বসাতে পারবে। বোঝা গেল? তাহলে বিন্দু আধান হতে হবে ফার্স্ট কন্ডিশন। আর তাদের মধ্যবর্তী দূরত্ব যদি একটা নির্দিষ্ট থাকে, তাহলে তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, 2 নম্বর শর্ত কী হবে? 2 নম্বর শর্ত হচ্ছে, শর্ত নম্বর 2 কী হবে? 2 নম্বর শর্ত হবে হচ্ছে, যদি বলি তাহলে হচ্ছে আধান দুটিকে স্থির হতে হবে, আধান দুটিকে স্থির হতে হবে, ঠিক আছে। মানে ইংলিশে বললে এটা কিন্তু স্টেশনারি চার্জ, দে মাস্ট বি স্টেশনারি চার্জেস, স্টেশনারি চার্জ হতে হবে, ঠিক আছে, স্টেশনারি চার্জ হতে হবে। যদি স্টেশনারি না হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা জানি যে যদি আধান মুভ করে বা আধান চলমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কারেন্ট প্রডিউস হয়, ঠিক আছে, বা ম্যাগনেটিক ফিল্ড হয়। তো সেই ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই ফোর্সটা আমি ঠিকভাবে ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে। ইলেকট্রিক ফোর্সটা আমি ঠিকঠাক মতো ক্যালকুলেট করতে পারবো না, সেখানে অন্য একটা ফোর্সও আসবে, সেটা ম্যাগনেটিক ফোর্সও আসবে। যাই হোক, তাহলে বোঝা গেল যে স্টেশনারি চার্জ হতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে কি একটা জায়গায় কি বললাম, এই এখানে যদি একটা কিউ আধান থাকে, এখানে যদি Q2 হয়, একটাকে আরেকটার সাপেক্ষে কিন্তু স্থির হতে হবে, ঠিক আছে। তো একটাকে আরেকটার সাপেক্ষে সবসময় কিন্তু স্থির হতে হবে, ঠিক আছে। বোঝা গেল আশা করছি। তাহলে এইবার আসি হচ্ছে, এটা পড়লাম কি কুলম্বের লয়ে পড়লাম শর্ত। আচ্ছা, এবার আমরা 16 নম্বর রুলের ভেতরেই এর বৈশিষ্ট্য পড়ি দুটো, ঠিক আছে। বৈশিষ্ট্য পড়ি, কুলম্বের লয়েরই কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি বলবো? দেখো, কুলম্বের লটা, যদি কুলম্বের ল লিখি এখানে, কুলম্বের ল হচ্ছে, দেখো, মাধ্যমের ওপর ডিপেন্ডেন্ট না, উপর নির্ভরশীল। কি বললাম? কুলম্বের ল কিন্তু মাধ্যমের ওপর নির্ভরশীল। এইখানে কিন্তু এর সাথে একটা গ্র্যাভিটেশন ল এর কিন্তু একটা মেজর ডিফারেন্স আছে। গ্র্যাভিটেশন ল কিন্তু কোনো মাধ্যমের ওপর ডিপেন্ডেন্ট নয়। এখানে যদি আমরা গ্র্যাভিটেশন ল লিখি GL, ঠিক আছে, এটা কিন্তু মাধ্যমের ওপর ডিপেন্ডেন্ট নয়, মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এইটাই যে মাধ্যমের ওপর কুলম্বের লটা যদি যে মাধ্যমের ওপর ডিপেন্ডেন্ট, এটা কী করে বুঝবো? দেখো, আমাদের ফোর্সের যে ফর্মুলাটা সেখানেই তো করেছিলাম, K ইন্টু Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার, তাই তো। তাহলে
এখানে কেটা কত ছিল, 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2/r²। এই এপসাইলন নটটা এইটা কিন্তু মাধ্যম ডিপেন্ডেন্ট, মাধ্যম ডিপেন্ডেন্ট, তার মানেই কুলম্বের লটা মাধ্যম ডিপেন্ডেন্ট। বোঝা গেল? এটা হচ্ছে 1 নাম্বার পড়লাম। আচ্ছা, 2 নাম্বার কেস কী পড়বো? 2 নাম্বার, এই দেখো কুলম্বের এই যে বলটা, এটা কিন্তু দেখো যদি সম আধান হয় তাহলে বিকর্ষণ হয়, মানে যদি এখানে Q1 হয় এখানে Q2 হয়, এই দুটো যদি একই রকম মানে পজিটিভ আধান হয় বা দুটোই যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, বিকর্ষণ। আর যদি দুটো আধান একটার অপরের প্রকৃতি যদি আলাদা হয়, একটা Q1 হয় একটা যদি -Q2 হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আকর্ষণ। ঠিক আছে, এখানে দেখো প্লাস মাইনাস করে দিলাম আমি। ঠিক আছে, আর এখানে যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কিন্তু সবসময় আকর্ষণ হবে। তাহলে এই বলটা অ্যাকচুয়ালি দু রকম হতে পারে, হয় আকর্ষণ নয় বিকর্ষণ, দু রকম হতে পারে। ঠিক আছে, কিন্তু গ্র্যাভিটেশানে কিন্তু সবসময় আমাদের গ্র্যাভিটেশানে কিন্তু সবসময় আমাদের কী হবে, সবসময় কিন্তু আকর্ষণ বল, আকর্ষণ বল। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিফারেন্স। তাহলে আমরা কিন্তু দুখানা ডিফারেন্স শিখে গেলাম। ঠিক আছে, 3 নাম্বার কেস কী শিখবো? 3 নাম্বার কেস যদি শিখি, দেখো আমরা অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য বলতে গিয়ে গ্র্যাভিটেশনের সাথে তফাৎটাও কিন্তু করে ফেললাম। এটা কিন্তু স্ট্রং ফোর্স, খুব শক্তিশালী বল, স্ট্রং ফোর্স। ওকে, সাব অ্যাটমিক লেভেলে এটা দেখো, মানে এই যে পরমাণু, নিউক্লিয়াস, এই ক্ষেত্রেই তো এই যে Q1 Q2 আধান, তুমি কি আধান চোখে দেখতে পাও? আধান চোখে দেখতে পাও না, তার মানে এটা খুব ছোট লেভেলে, সেজন্য এটা কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে দেখা হয়, মাইক্রোস্কোপিক লেভেল ফোর্স লেভেলে দেখা হয়। ঠিক আছে, বা দেখা হয় না, অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক লেভেলে কাজ করে এই লটা। হ্যাঁ, আর তোমরা আর গ্র্যাভিটেশন লটা, গ্র্যাভিটেশন যদি ধরি, তাহলে গ্র্যাভিটেশন কি, এটা উইক ফোর্স, উইক ফোর্স। তুমি আর তোমার বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলো তখন কি একে অপরের সাথে লেগে যাও? কখনোই তো লেগে যাও না, না? তাহলে গ্র্যাভিটেশন কিন্তু তো মানে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু তো একে অপরকে আকর্ষণ করছে, তাই না? তার মানে দেখো বলটা কতটা হালকা, যার জন্য মানে কতটা কম আর কি ওর প্রাবল্যটা, যার জন্য তোমাদেরকে একসাথে লাগিয়ে দিচ্ছে না ওরা। ঠিক আছে, তাহলে এই যে উইক ফোর্স, তাহলে এইটা দেখো, এটা কিন্তু এই যে মহাবিশ্বের বড় বড় গ্রহ নক্ষত্র নিয়ে, বা তুমি আর তোমার বন্ধুর যে উদাহরণটা দিলাম, এর থেকে বুঝতে পারছো এটা কিন্তু ম্যাক্রোস্কোপিক লেভেলের, মানে বড় লেভেলের, ম্যাক্রোস্কোপিক লেভেলে কাজ করে, লেভেলে কাজ করে। আশা করি বোঝাতে পারলাম আমি এই পুরো টপিকটা। ঠিক আছে, যা যা বোঝাতে চাইলাম। আচ্ছা, তাহলে বোঝা গেল আশা করছি রুল নাম্বার 16। আচ্ছা, রুল নাম্বার 16-র বেসিসে দেখো বোঝা যাচ্ছে মানে গ্র্যাভিটেশন ল আর কুলম্বের লয়ের মধ্যে কিন্তু তাহলে মোটামুটি একটা ভালো রকম সামঞ্জস্য আছে। ঠিক আছে, একটা ভালো রকম সামঞ্জস্য আছে। হুম, আচ্ছা, রুল নাম্বার 16তেই তাহলে তোমাদের একটা প্রশ্ন করি দেখি, যদি গ্র্যাভিটেশনে গ্র্যাভিটেশন, একটা রিজনিংয়ের কোশ্চেন অ্যাকচুয়ালি এটা, গ্র্যাভিটেশন ইজ ইকালস টু মাস হয়, মাস বা এম হয়, তবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই হচ্ছে কুলম্বের লয়ের যে ফোর্সটা আমরা পাই। ঠিক আছে, সমান সমান কী হবে, এটা কি স্থির তাড়িতিক বল, স্থির তড়িৎ বল, এটাই হচ্ছে কুলম্বের সূত্র থেকে পাই, ল থেকে পাই। তাহলে এইটার মানটা বা এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে, কেউ বলতে পারবে? এটা বুদ্ধি করে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু উত্তরটা দেবে অবশ্যই সবাই। ঠিক আছে, আমি কিন্তু সবার উত্তরটা চেক করব। ঠিক আছে, তাহলে যাই হোক, রুল নাম্বার 16 আমরা এখানে শেষ করলাম। এবার আসছি আমরা রুল নাম্বার 17-তে। ঠিক আছে, রুল নাম্বার 17-তে দেখো, রুল নাম্বার 17 যদি আমরা একটু আলোচনা করি, এখানেও কুলম্বের লয়েরই জিনিস করব। রুল নাম্বার 17-তে আমরা একটু গ্রাফ দেখব কুলম্বের লয়ের,
গ্রাফ দেখব, ঠিক আছে। দেখো এফ ইজিক্যালস টু, সবসময় গ্রাফ করার আগে কোন দুটো ভ্যারিয়েবল দিচ্ছে সেগুলো কিন্তু লিখে নিতে হয়। ভ্যারিয়েবল বলতে কোনটা, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এইখানে এক্সের জায়গায় কী দেওয়া আছে, ওয়াইয়ের জায়গায় কী দেওয়া আছে, এগুলো কিন্তু দেখে নিতে হয়। তাহলে আমরা যখন কুলম্বের কোনো একটা গ্রাফ করতে হয় তার আগে সবসময় তার সূত্রটা লিখতে হয়। এফ ইজিক্যালস টু কে ইন্টু, কে তো কনস্ট্যান্ট, তাহলে কে এর মতোই লিখলাম, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে তোমরা বলো, দেখো কিউ এর মানও কনস্ট্যান্ট, কিউ টু এর মানও কনস্ট্যান্ট, কে এর মানও কনস্ট্যান্ট, তাহলে গ্রাফ কার কার মধ্যে হবে, অবশ্যই একটা এফ এর মধ্যে হবে, একটা আর স্কোয়ারের মধ্যে হবে, বা আর এর মধ্যে হবে, এরকম গ্রাফ হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের একটা প্রথম যদি একটা গ্রাফ করি, ধরো এরকম একটা গ্রাফ আছে যে ধরো এফ ভ্যারেজাস আর, এই গ্রাফটা কী হবে, এফ ভ্যারেজাস আর এই গ্রাফটা কী হবে বলো, কেউ বলতে পারবে? এটা কেউ বুদ্ধি করে বলতে পারবে? তোমরা তো ম্যাথামেটিক্স পড়েছো। দেখো এফ ভ্যারেজেস আর যে গ্রাফটা হবে এটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। আমি ভালো করে আঁকতে পারলাম না, ওয়েট, ঠিক আছে, এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে আর বাড়লে দেখো, যখনই আর বাড়বে মানে দূরত্ব বাড়বে, ওই আধান থেকে যখনই দূরত্ব বাড়বে তখন বলের মান আস্তে আস্তে কমতে থাকবে, খুব স্বাভাবিক না? ধরো এইখানে একটা আধান আছে, এই আধানের জন্য আস্তে আস্তে এইখানে যেটা বলের মান হবে এইখানে তো আরও কমে যাবে, এইখানে তো আরও কমে যাবে। এটা যদি এক্স পজিশান হয়, এক্স ওয়ান হয়, এটা যদি এক্স টু পজিশান হয়, এটা এক্স থ্রি পজিশান হয়, তাহলে একটা এর জন্য তো একটা প্রভাব আছে, এই প্রভাবটা এইখানে বেশি হবে নাকি এই এরিয়ায় বেশি হবে নাকি এখানে বেশি হবে? দেখো যত দূরের দিকে যাবে তত কমবে না প্রভাব? প্রভাব কমবে মানে কি, তার উপর বলটা কমবে, তাহলে বল যদি কমে তার মানে গ্রাফটার কিন্তু নেচারটা আমি যেরকম দেখালাম বোর্ডে ঠিক সেরকম হবে, ঠিক আছে। এফ ভ্যারেজাস আরের গ্রাফ। এবার এইটা কখন, এটা কিন্তু ফর রিপালসিভ ফোর্স, ফর রিপালসিভ ফোর্স মানে রিপালসিভ ফোর্স কখন অ্যাক্ট হয়, যখন কিউ ওয়ান, যখন দুটি আধানের মান সমান, দুটি আধানের প্রকৃতি সমান, ঠিক আছে। যদি এবার দুটো আধানের প্রকৃতি আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, সেই ক্ষেত্রে গ্রাফটা কিন্তু এরকম হয়ে যাবে। দেখো কিছুই না, এখানে এফের জায়গায় মাইনাস এফ হয়ে যাবে, এটা আর এর জায়গায় আরই থাকবে। দুটো আধানের যদি দেখো মান আলাদা হয়, মানে একটা যদি প্রকৃতি আলাদা হয়, একটা প্লাস 3 কুলম্ব, একটা মাইনাস 2 কুলম্ব, তাহলে 3 দুগুণে 6 আসবে, কিন্তু বলটা তো নেগেটিভ, নেগেটিভ আসবে না, সেই জন্য কিন্তু গ্রাফটা এরকম হবে যেরকম আমি দেখালাম, ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, এটা অ্যাট্রাকটিভ ফোর্স মানে দুটি আধানের প্রকৃতি একই, সরি 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 আলাদা, বোঝা গেল? এইটা তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে, এটা দেখো এটা দুটো আধানের এই যে প্রকৃতি সমান, এটা মানে কোথা থেকে আনলাম, দুটোই প্লাস, এইখানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই প্লাস হয় না, ঠিক সেইখান থেকে এই কনসেপ্টটা আনলাম আর কি। আর এইটা দেখো এই যে এই কনসেপ্টটা, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, এটা কি কোন কোয়াড্রেন্ট, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, ফার্স্ট কোয়াড্রেন্ট, কিউ ইউ এ ডি আর এ এন টি কোয়াড্রেন্ট, হ্যাঁ। আর এইটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট। আমি যেগুলো যা বলছি এটা কিন্তু তোমরা সবাই খাতায় ভালোভাবে লিখে নেবে, হ্যাঁ, পরপর নোট করে নেবে, কারণ এটা কিন্তু তোমাদের যখন রিভিশন করবে তখন কিন্তু খুব সুবিধা হবে। যারা কিছু পড়োনি আজ পর্যন্ত তারা কিন্তু আমার এই সিরিজটা পুরোটা কমপ্লিট করো, বা যারা কোনো স্যারের কাছে পড়েছো বা কোথাও থেকে ক্লাস করেছো তারা একবার সিরিজটা কমপ্লিট করো, অনেক কনফিডেন্স পাবে তুমি শেষ পর্যন্ত। যাই হোক, তাহলে বোঝা গেল, তাহলে এফ ভ্যারেজেস আর এর গ্রাফটা কীরকম হবে, আর মাইনাস এফ ভ্যারেজেস আর এর গ্রাফ কখন হবে, মাইনাস এফ কখন হবে, যখন দুটো ফোর্স অ্যাট্রাক্টিভ, যখন দুটো আধানের প্রকৃতি আলাদা তবেই তো অ্যাট্রাকটিভ ফোর্স হবে সেই ক্ষেত্রে, বোঝা গেল। আচ্ছা তোমাদের গ্রাফটা তো এরকমও জিজ্ঞেস করতে পারে, ধরো এফ ভার্সেস 1/r², 1/r², এই গ্রাফটা কেমন হবে বলো তো, কেউ বলতে পারবে এটা? বললাম এখানে এফ, এখানে আছে 1/r², এটা গ্রাফটা কীরকম হবে, যখনই কোনো গ্রাফ বলবে তখনই আমাদের কি ফর্মুলাটা ভেবে নিতে হবে, এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর²। দেখো এখানে এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, তার মানে এফ ভ্যারেজাস 1/r², আর আমাকে তো চেয়েছে 1/r²এরই গ্রাফ, তার মানে 1/r²কে যদি আমি একটা ধরে নিই, একটা ভ্যারিয়েবল ধরে নিই, 1/r²কে যদি
আমি কে ধরে নিই, সরি পি ধরে নিই, যদি একটা র্যান্ডম একটা কিছু ধরে নিলাম, তার মানে অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম চেয়েছে না, এফ ভ্যারিজাস পি, এফ আর পি এর গ্রাফ, আর তাহলে এফ ইজগালস টু পি না, এখানে পি লিখতে পারি না, এটা থেকে লিখতে পারি। তাহলে দেখো এফ বাড়লে পি বাড়ছে, মানে নর্মাল এরকম গ্রাফ হবে, খুব স্বাভাবিক। যদি এটা মাইনাস এফ হতো, যদি এই এফটা এরকম, এটা এটা তাহলে কোন জন্য, এটা কিন্তু কিন্তু রিপালসিভ ফোর্সের জন্য, রিপালসিভ ফোর্স একই কেস, ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় রিপালসিভ ফোর্স হবে। রিপালসিভ ফোর্স মানেই কিন্তু দুটো আধানের প্রকৃতি সমান, মানে দুটোই নেগেটিভ হতে পারে বা দুটোই পজিটিভ, ঠিক আছে। কিন্তু যদি বলতো যে দুটো আধানের প্রকৃতি আলাদা, তাহলে কিন্তু গ্রাফটা কী হতো, চেঞ্জ হয়ে যেত, গ্রাফটা তখন কীরকম হতো, এরকম হতো, তাই না। এদিকে ধরো পি আছে, এখানে মাইনাস এফ, হ্যাঁ পি মানে কত, পি মানে কিন্তু 1/r², ঠিক আছে। পিটা আমরা জাস্ট নর্মাল একটা ভ্যালু ধরে নিয়েছি, 1/r² সাথে গ্রাফটা এরকম হবে। তাহলে এটা কি, এটা অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে। অ্যাট্রাকটিভ ফোর্স কোথায় হয়, ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে। আর অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য কী হবে, অবশ্যই তার মানে শিওরলি একটা আধান প্লাস কিউ, একটা আধান মাইনাস কিউ, একটা 2 কুলম, একটা -3 কুলম, এরকম টাইপের কিছু একটা হয়, মানে একটা মাইনাস হবেই, মানে দুটো আধানের প্রকৃতি সবসময় আলাদা হবে। তাহলে আশা করি আমি এই জায়গাটা বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। এইবার তাহলে তোমরা আমাকে এফ ভ্যারিজাস r² গ্রাফটা কীরকম হবে সেটা দেখিও তো। আচ্ছা তার আগে বলে রাখি, তোমরা কি জানো এই গ্রাফটাকে কি বলে, এই যে এই গ্রাফগুলোকে কি বলে, এই গ্রাফগুলোকে কি বলে, প্যারাবোলা নাকি হাইপারবোলা নাকি পরাবৃত্ত, সমপরাবৃত্ত, এগুলো কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। আমি বলে দিলাম, নাও এ নাও, এটা গ্রুপ, এটা এটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, ধরো এটা, এটা তো স্ট্রেট লাইন, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই দিকের যে গ্রাফগুলো আছে, এটা কি, দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করি, হ্যাঁ দেখো এই দিকের যে গ্রাফগুলো আছে, এগুলো সব স্ট্রেট লাইন হয়েছে না, এরকম স্ট্রেট লাইন হয়েছে না, স্ট্রেট লাইন হয়েছে না, তাহলে এগুলো তো সরল রেখা। এফ ভ্যারিজাস 1/r² যে গ্রাফটা হবে, তার মানে সেটা সরল রেখা। কিন্তু এই যে গ্রাফগুলো, এগুলো কি, সেইটা আমাকে বলতে হবে, এই গ্রাফগুলোকে কি বলে সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে। আর না পারলেও জানাবে, সেটা তো আমাকে তো মানে জানিয়ে দিতে হবে তোমাদেরকে, সেজন্য অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। তাহলে এটা গেল রুল নাম্বার 17। তাহলে আচ্ছা তোমরা দেখো, আমি এফ ভ্যারিজাস r² কিন্তু গ্রাফ কিন্তু করাইনি, তাহলে তোমরা ওইটা নিজে করবে কিন্তু, ঠিক আছে। না পারলে আমাকে অবশ্যই বলবে। কি বললাম আমি তোমাদের, কাজ কোনটা তাহলে, এফ ভ্যারিজাস r² গ্রাফ কীরকম হবে দেখানো, এফ ভ্যারিজাস, আচ্ছা r² গ্রাফ কেন হবে, এটা করতে হবে না, ঠিক আছে ছেড়ে দাও। তাহলে গ্রাফ আমি কী কী দেখালাম, এফ ভ্যারিজাস 1/r², হ্যাঁ, আর এফ ভ্যারিজাস r এর গ্রাফ, ঠিক আছে। আচ্ছা এফ ভ্যারিজাস r² এর গ্রাফও দেখবে, চেষ্টা করবে একবার, ঠিক আছে, কি হয় আমাকে জানাবে অবশ্যই। আচ্ছা এটা গেল রুল নাম্বার 17। এবার আসছি রুল নাম্বার 18। রুল নাম্বার 18 কী বলছে, এফ ইজগস টু কে ইন্টু Q1 ইন্টু Q2/r², তাই তো। এখানে দেখো এবার আমরা আলোচনা করব এই কনস্ট্যান্টটা নিয়ে, এটা কি বলেছিলাম যে কে ইজগস টু 1/4πε0, ঠিক আছে। এটা হচ্ছে 1/4πε0। এখানে এই কেটা কিন্তু একটা ধ্রুবক, ছোটো হাতের কে, হ্যাঁ এটা কিন্তু ছোটো হাতের কে, গুলিয়ে ফেলো না, আমি কিন্তু পরে একটা বড় হাতের কেও করাবো, ওটার সাথে যেন গুলিয়ে ফেলো না। তাহলে এটা কিন্তু ছোটো হাতের কে, হ্যাঁ। আর এই ε0টাকে কি বলা হয়, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তড়িৎভেদ্যতা। আচ্ছা এটা যদি এপসাইলন মিডিয়াম থাকতো, তার মানে কি, প্রদত্ত মাধ্যমের তড়িৎভেদ্যতা হতো। যদি এপসাইলন নট থাকে, তার মানে সেটা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। যদি এপসাইলন কোনো মিডিয়াম দেওয়া থাকে, সেটা সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা হবে, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। তাহলে তখন আমার ফর্মুলাটা কীরকম চেঞ্জ হবে, এফ ইজকাস টু কে Q1 Q2/r²। এইবার আমি বলতে চাইলাম যে এইখানে তাহলে তখন ফর্মুলাটা কী হবে, 1/4πε হবে শুধু, সেটা Q1 ইন্টু Q2 মানে এপসাইলন এম, তাই তো, সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা r², জাস্ট নর্মাল, এই জিনিসটা কিন্তু খুব নর্মাল। আর যদি শূন্য মাধ্যম বলে, তাহলে এইটা ইন্টু Q1 Q2/r²,
ঠিক আছে, এটা সমান সমান এফ, এফ সমান সমান, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমরা যদি একটুখানি এই তড়িৎ ভেদ্যতা জিনিসটা একটু জানার চেষ্টা করি। তড়িৎ ভেদ্যতা এটা কি? এটা বেসিক্যালি একটা ভৌত ধর্ম, ঠিক আছে? যে ধর্মের জন্য যে, আরে আমার হাতের লেখাটা খুব বাজে, অ্যাকচুয়ালি পেন ট্যাবে লিখছি বলে খুব বাজে হচ্ছে। যে ধর্মের জন্য, ঠিক আছে, ছড়ো, এটি বেসিক্যালি এটি একটি ভৌত ধর্ম যা নির্দেশ করে কত ভালোভাবে তড়িৎ ক্ষেত্রকে বাধা দেওয়া যায়। কিছুই বুঝলাম আমি জানি এইটুকুনি জায়গা, যে তড়িৎ ভেদ্যতার সংজ্ঞা আমি কি বললাম, যে এটা একটি ভৌত ধর্ম বেসিক্যালি, যেটা নির্দেশ করে যে কত ভালোভাবে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রকে বাধা দেওয়া যায়। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি তড়িৎ ভেদ্যতা জিনিসটা যদি এবার একটু বোঝার চেষ্টা করি, ধরো এখানে একটা কিউ ওয়ান আধান আছে, এখানে একটা কিউ টু আধান আছে, এই দুটোর মধ্যে মাধ্যম আছে তো একটা, তাই না? মাধ্যম, এই যে পুরো জায়গা জুড়ে এটাই তো মাধ্যম, মিডিয়াম, মাধ্যম, তাই না? মাধ্যম অনেক কিছু হতে পারে, মাধ্যম জল হতে পারে, মাধ্যম কোনো ধাতব মাধ্যম হতে পারে, মাধ্যম কোনো শূন্য মাধ্যম হতে পারে, তাহলে এই জায়গাটা, ভেতরের জায়গাটাকে বলা হয় মাধ্যম, ঠিক আছে? এবার এই মাধ্যমের, প্রত্যেকটা মাধ্যমের দেখো শূন্য মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, ঠিক আছে, অন্যান্য যে কোনো মাধ্যম হতে পারে, অন্যান্য যে কোনো মাধ্যম হতে পারে, তাই তো? এবার সব ক্ষেত্রেই কিন্তু এপসাইলনের মানটা কিন্তু আলাদা, এটা এপসাইলন শূন্য হবে, তাহলে এপসাইলন এটা বায়ু মানে এপসাইলন এয়ার হবে, এখানে এপসাইলন অন্য মানে কি এপসাইলন এম মিডিয়াম, যে কোনো মিডিয়ামের জন্য এরকম হবে। এইটার মান কিন্তু কনস্ট্যান্ট নয়, এটার কিন্তু প্রত্যেকটা মাধ্যমের জন্য আলাদা। তাহলে দেখো মাধ্যম ডিপেন্ডেন্ট বলে একটা কথা পড়েছিলাম না? তাহলে মাধ্যম ডিপেন্ডেন্ট যদি হয়, তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এপসাইলনের, মানে এপসাইলনের মানটা কিন্তু আলাদা। হুম, ঠিক আছে, এপসাইলনের মানটা কিন্তু আলাদা। এপসাইলনের মানটা যত বেশি হবে তত ভালোভাবে সে তড়িৎকে বাধা দেবে। কি বললাম কথাটা? এপসাইলনের মানটা যত বেশি হবে সে কিন্তু তত মানে সেই মিডিয়ামটা তত ভালোভাবে কিন্তু তড়িৎ ক্ষেত্রকে বাধা দেবে, ঠিক আছে? তাহলে এপসাইলন নটের কিন্তু একটা ভ্যালু আছে, সেটা কত? 8.85, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ইন্টু 10⁻⁻12, ঠিক আছে? এটার এককটা আমি একটু পরে করাচ্ছি, এককটা আমি একটু পরে বলছি, ঠিক আছে? এইটারও বায়ু মাধ্যমেরও দেখা যায় কিন্তু একই, ঠিক আছে, একটু আলাদা, কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এই ভ্যালুটা ইউজ করব, একক। আর অন্যান্য যে মাধ্যম বলবে সেইটার জন্য এই এত কিছু মনে রাখা সম্ভব না, মানে এই জিনিসটা মনে রাখা সম্ভব না, এখানে তো হাজারটা লক্ষ লক্ষ মিডিয়াম হতে পারে, সবগুলো কি মনে রাখা সম্ভব? সম্ভব না। তো সেই জন্য আমরা এই দুটো মনে রাখি আপাতত, ঠিক আছে? এই দুটো মনে রাখি, আমাদের যা অঙ্ক আসবে সেটা এই দুটো লিমিটেড, এখানেই থাকবে লিমিটেড, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু রিভাইজ করে দিই একবার, আমরা কি পড়তে যাচ্ছি? এই 18 নম্বর রুলে আমরা পড়তে যাচ্ছিলাম কে বা কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্টটাকে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট। এবার 1/4 পাই তো একটা কনস্ট্যান্ট, ওটা তো দেখার লাভ নেই, তাহলে আমাকে দেখতে হবে হচ্ছে এপসাইলন কোনটা। এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, মানে এপসাইলন নটটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আর এপসাইলন এম কী হবে? তার মানে এম মানে মিডিয়াম, মানে যে কোনো মাধ্যম, যে মাধ্যমটা দেওয়া থাকবে তার তড়িৎ ভেদ্যতা। এবার তড়িৎ ভেদ্যতার সংজ্ঞায় কী পড়লাম? যে এটা একটা বেসিক্যালি ভৌত ধর্ম, যেটা নির্দেশ করে যে কত ভালোভাবে মানে তড়িৎকে বাধা দেওয়া যায়, ঠিক আছে? দেখো এর ভেতরে এই যে মাধ্যম, তো মাধ্যম
হ্যালো গাইস, একটু হ্যাং করে গেছিলো। আই এম সরি ফর মাই ইনকনভেনিয়েন্সেস। ওকে, তো কোথায় যেন ছিলাম? হ্যাঁ, আমরা মাধ্যম পড়াচ্ছিলাম, তাই না? এই ছবিটা যদি একটু ক্লিয়ার করে দেখাই আরেকবার, যে আমরা এখানে একটা Q1 চার্জ এঁকেছিলাম, মাঝখানে একটা ডিস্টেন্স R ছিল, সরি এখানে Q2 চার্জ এঁকেছিলাম, তাই তো? আমি বলেছিলাম মাধ্যম কোনটা? মাধ্যম হচ্ছে এই জায়গাটা মাধ্যম। এবার মাধ্যমের সব মাধ্যমের এপসাইলনের ভ্যালু আলাদা হয়। এপসাইলন মানে কি? ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা। যদি শূন্য মাধ্যম হয় তাহলে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, যদি বায়ু মাধ্যম হয় তাহলে বায়ু মাধ্যমে তড়িৎভেদ্যতা, আর অন্য কোনো মাধ্যম হলে দেওয়া থাকবে। আমাকে কোন দুটোর জন্য এপসাইলনের মান মনে রাখতে হবে? সেটা হচ্ছে একটা বায়ুর জন্য 8.85 × 10⁻⁻12। এটার একক কী হয়? একক হয় হচ্ছে ফ্যারাড পার মিটার। ফ্যারাড পার মিটার। আরেকটা একক হয় যেটা এখন আমি শিখবো, ফ্যারাড পার মিটারটা পরে আমরা শিখবো, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার স্কোয়ার। কী করে এটা আসলো এটাও দেখাচ্ছি একটু পরে। যাই হোক, তো এটা হচ্ছে মাধ্যমের কেসটা গেল, ঠিক আছে। এইবার আসছি আমরা যে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ঠিক আছে। আপেক্ষিক তড়িৎভেদ্যতা মানে এই রুল নাম্বার 18-র মধ্যেই কিন্তু আমরা পুরো জিনিসটা করছি এখনও, ঠিক আছে। দেখো, এটা বলছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আচ্ছা, আপেক্ষিক কথাটার মানে কি বলো তো? আপেক্ষিক মানে হচ্ছে কারুর সাপেক্ষে, ঠিক আছে। ধরো রাম আর শ্যামের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে রাম শ্যামের তুলনায় আপেক্ষিকভাবে ভালো, বা শ্যাম রামের তুলনায় আপেক্ষিকভাবে ভালো। মানে দুটোর মধ্যে একজনকে আমরা ধরে নিয়েছি যে এর মান এরকম, তারপরে অন্যজনকে ক্যালকুলেট করেছি। মানে ধরো এ পরীক্ষায় পেলো 100-তে 40, এ পেলো 60, তাহলে আমরা রামকে বলতে পারি যে শ্যামের তুলনায়ও আপেক্ষিকভাবে ভালো, বা এটা বলতে পারি রামের তুলনায় শ্যাম আপেক্ষিকভাবে পরীক্ষায় কম পেয়েছে, তাই তো? তার মানে একজনকে তো আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে আরেকজনের মার্কসটা ক্যালকুলেট করছি, তার সাপেক্ষে দেখছি ওরটা ভালো কি ভালো না। তো যাই হোক, আপেক্ষিক কথাটা যেটা মানে বলতে চাইছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে আপেক্ষিক মানে কারোর সাপেক্ষ কথাটা কিন্তু অবশ্যই চলে আসে। তাহলে দেখো, এইখানে আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে আমরা নির্ণয় করি ই আপেক্ষিক। এবার এই ই আপেক্ষিক তো এত বড় লেখা সম্ভব না, সেই জন্য কথাটা হচ্ছে রিলেটিভ, আর, ঠিক আছে। আরটা কি? আরটা হচ্ছে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, মানে মিডিয়াম বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। আশা করি এই ফর্মুলাটা মনে থাকবে, ঠিক আছে। আপেক্ষিক তড়িৎভেদ্যতা হচ্ছে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। তাহলে বলো তো যে শূন্য মাধ্যমের জন্য আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান কত? মানে আর এর মান কত? আর এর মান কত হবে? তাহলে আর ইজ টু কী লিখবো? এম বাই নট। আচ্ছা দেখো, নিচে তো নট আছেই, তাহলে নট লিখে দিলাম, ঠিক আছে। এবার এইটা শুধু চেঞ্জ হবে, নিচে কিন্তু এইটা সবসময় সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে যখন আমরা আপেক্ষিক কেস করব, এটা কনস্ট্যান্ট থাকবে নিচে, ঠিক আছে। তাহলে এমটা কত? দেখো, এমটা বলছে এখন শূন্য মাধ্যমেরই বার করতে বলছে, তাহলে আরেকবার শূন্য মাধ্যম লিখবো। তাহলে আর 1 কার জন্য? এটা শূন্য মাধ্যমের জন্য। যদি বলে বায়ু মাধ্যমের,
জন্য ER এর মান কত হবে? তাহলে কত লিখবো? বায়ু মাধ্যমের জন্য দেখো শূন্য মাধ্যমের সাথে সমান বলেছিলাম, একই ভ্যালু দুটোর, সেই জন্য এটাও কিন্তু ER ইজ ইকুয়ালস টু, মানে অ্যাকচুয়ালি EA হয় না, এটা EAR বাই শূন্য হয়, আর EARটা ইজ ইকুয়ালস টু EAR আমরা জানি, সরি এখানে নিচে করছি, হ্যাঁ, EAR শূন্য, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে কত হবে জিনিসটা, শূন্য বাই শূন্য সমান 1, ঠিক আছে। আর একটা কথা কি, এটা তোমাদের মনে রাখতে হবে, আপাতত বুঝে লাভ নেই, মনে রাখো যখন এই জায়গাটা আসবে আমি তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে ধাতব পদার্থের জন্য, ধাতব পদার্থের জন্য ER এর মান হচ্ছে অসীম, ঠিক আছে, ধাতব পদার্থের জন্য ER এর মান হচ্ছে অসীম, ঠিক আছে। আচ্ছা, ERটাকে কিন্তু আরেকটাও আমরা কথা বলি, এই যে আপেক্ষিক তড়িৎভেদ্যতার কিন্তু আরেকটা নাম আছে, কি বলি, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই জায়গাটা একটুখানি জটিল, এই পুরো জায়গাটায় তুমি দুবার ভিডিওটা দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর একটু প্র্যাকটিস করলে, ঠিক আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক, আচ্ছা, এইটাকে কিন্তু বড় হাতের কে দিয়ে চিহ্নিত করা হয়, মানে বড় হাতের কে ইজ ইকুয়ালস টু এপসাইলন নট আর, ঠিক আছে, এটা কিন্তু মনে থাকে। আমি একটু আগে বলেছিলাম ছোট হাতের কে আর বড় হাতের কে গুলিয়ে ফেললে হবে না, তাহলে বড় হাতের কে কিন্তু এপসাইলন আর বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ঠিক আছে। তড়িৎভেদ্যতা কী জিনিস? তড়িৎভেদ্যতা হচ্ছে পদার্থের সেই ধর্ম, যে ধর্ম বা কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে আমরা এটাই বুঝি যে সেই মাধ্যম কত ভালোভাবে স্থিতিশক্তি সঞ্চয় করতে পারে, কত ভালোভাবে স্থিতিশক্তি সঞ্চয় করতে পারে, বা কত ভালোভাবে তড়িৎ ক্ষেত্রকে তার সে বাধা দিতে পারে, যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেই তড়িৎ ক্ষেত্রকে সে কতটা ভালোভাবে বাধা দিতে পারে, ঠিক আছে। এবার কি শিখলাম? শূন্য মাধ্যমের ER এর মান কত হবে? 1। বায়ু মাধ্যমের জন্য কত হবে? 1। আর ধাতব পদার্থের জন্য অসীম। ধাতব পদার্থের মানে শূন্য আর বায়ুটা তো আমি দেখিয়ে দিলাম কীভাবে হচ্ছে, বায়ুর জন্যটা আমি বলে দিলাম অসীম, কিন্তু এটা কিভাবে হয় আমি দেখাইনি, বা এর কারণটা আমি এক্সপ্লেন করিনি, কারণ এখন এই কারণটা বলার মতো জায়গায় আমি আসিনি, যখন আসবো আমি অবশ্যই তোমাদের বলে দেবো। জাস্ট আমি যেটুকুনি করাচ্ছি সেগুলো করে যাও, আর তোমরা কিন্তু অবশ্যই নোট করো জিনিসগুলো, বারবার রিভাইজ করো, ঠিক আছে। আচ্ছা, এই যে শূন্য মাধ্যম আর এইগুলো হঠাৎ করে কেন জানার দরকার হলো? এগুলো আমার অঙ্ক করতে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। কোনো স্থানে দেখো বলা হলো যে কোনো স্থানে আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান দেওয়া আছে, ঠিক আছে, কোনো স্থানে দেখা গেল আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান দেওয়া আছে, তোমাকে আমি এটা অঙ্ক করেই বরং দেখাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। হুম, হুম, বলল দুটি আধান 3 কুলম্ব এবং -4 কুলম্ব পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থান করছে, ঠিক আছে। তাদের মধ্যবর্তী মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান কোনো একটা র্যান্ডম ভ্যালু, যে কোনো ধরো বললো, ঠিক আছে, আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান ধরো বললো, ধরো মানে আমি তো একদম র্যান্ডমলি ব্ল্যাঙ্ক ওয়েতে দিচ্ছি, আমি কোনো ভ্যালু ক্যালকুলেট করিনি, তোমাকে ধরো র্যান্ডম একটা ভ্যালু বললো যে 2 × 10⁻12 হলে, ঠিক আছে, 2 × 10⁻12 হলে বলের মান নির্ণয় করো, বলের মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কি করবে? আমাকে বলের মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে দুটো আধান একটা নির্দিষ্ট দূরত্বে আছে, দেখো দুটি আধান, তার মানে এখানে একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2। Q1 এর ভ্যালু কত দেওয়া আছে বলো? 3 কুলম্ব। Q2 এর ভ্যালু কত দেওয়া আছে? -4 কুলম্ব। এরা পরস্পর থেকে 2 মিটার দূরত্বে আছে, তাহলে ফোর্স কত হবে বলো?
কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার সমান সমান কত হবে তাহলে কে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কত আছে 3 ইন্টু -4/2 স্কোয়ার। তাহলে উত্তর কত হচ্ছে দেখো, যে এইটাকে আবার কি লিখতে পারি, এইটাকে কত লিখতে পারি বলো, এই যে 1/4 পাই, দেখো এখানে কিন্তু এপসাইলনটা নটটা কিন্তু হবে না, এই যে আমি এখানে হুট করে এপসাইলন নট লিখে দিয়েছি, এটা কিন্তু হবে না, এটা হবে 1/4 পাই এপসাইলন হবে না, কারণ মিডিয়ামটা তো শূন্য মাধ্যম বলা নেই, যদি বলতো তাহলে নিতাম, যেহেতু বলা নেই তাহলে সেটা এপসাইলন এম লিখবো, ঠিক আছে। তো কিন্তু দেখো তাহলে এপসাইলন এম দিয়ে তো আমি জানি না, সেই মাধ্যমে তো তড়িৎভেদ্যতা আমি জানি না অ্যাকচুয়ালি, আমাকে তো ইএম এর মান দেয়া নেই, ইএম এর মান কি দেয়া আছে, ইএম এর মান দেয়া নেই, কিন্তু দেখো ই আর এর মান দেয়া আছে, তাই না, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা মানে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এই দেখো আপেক্ষিক তড়িৎভেদ্যতার মানটা দেওয়া আছে, তাহলে ইআর এর যদি মান দেওয়া থাকে, আমরা ইআর এর তো ফর্মুলা জানি ইএম বাই ই নট, তাহলে এখানে তো আমার লাগবে ইএম, তাহলে ইএম এর জায়গায় তাহলে ইআর ইন্টু ই নট করলেই দেখো বেরিয়ে যাচ্ছে ইএমটা, তাই না, তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমি বার করতে পারবো, তাহলে এইখানে এবার দেখো এটাকে ট্রান্সফর্ম করে কি লিখতে পারবো ইআর ইন্টু ই নট, এইবার দেখো আমরা কিন্তু ইআরটাও জানি ই নটটাও জানি, বুঝতে পারলে কোথায় অ্যাপ্লিকেশনটা হলো অঙ্কটার, যদি না বুঝতে পারো পজ করে বারবার দেখো, জায়গাটা বুঝে যাবে। 4 কেটে গেল, মানে -1 থাকছে এখানে, ঠিক আছে, -1 থাকছে, তার মানে হচ্ছে দেখো এইবার 1/4 পাই ইন্টু এপসাইলন, এপসাইলন আর দেখো ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻12, আর এপসাইলন নটের তো একটা ভ্যালু আছে, সেটা আমি শিখিয়ে দিয়েছি 8.85 × 10⁻12, ঠিক আছে, ইন্টু এবার নর্মাল ক্যালকুলেশান 3 × 1 - 1/1 যা আছে, বোঝা গেলো, এবার যেটা ক্যালকুলেশন করে যেটা উত্তর হবে সেটাই উত্তর, বোঝা গেলো। তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কোথায় লাগবে, আমার যদি কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা না বলা থাকে স্পেসিফিক্যালি, যেখানে আমার ইএমটা লাগছে, হ্যাঁ, তো সেখানে যদি ইএমটা না দেওয়া থাকে কিন্তু আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা থাকে, তাহলে দেখো আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে যদি আমি, মানে এই জায়গাটার কথাটা লক্ষ্য করো একবার, হ্যাঁ, এই যে এই জায়গাটার জিনিসটা লক্ষ্য করো, যদি ইআর আর মানে আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে যদি আমরা শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা দিয়ে গুণ করি, তাহলেই তো ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা পেয়ে যাবো, তাই না, এই প্রসেসটা কিন্তু কাজে লাগাবো, সেই জন্য আমার আপেক্ষিক তড়িৎভেদ্যতা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। তাহলে দেখো যে কোনো মাধ্যমে আমরা এখন আপেক্ষিক, মানে যদি আপেক্ষিক তড়িৎভেদ্যতা দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বার করে ফেলতে পারবো এই ফর্মুলায়, এবং সেটা সেই পার্টিকুলার অঙ্কতে কাজে লাগাতে পারবো। আশা করি বোঝাতে পারলাম আমি রুল নাম্বার 18। এবার আমরা মুভ করবো হচ্ছে রুল নাম্বার 19-এ। ওকে, আচ্ছা তার আগে আমি রুল নাম্বার 18-এর মধ্যেই একটু এককটা ক্যালকুলেশন শিখিয়ে দিই। রুল নাম্বার 18-এর মধ্যেই দেখো, রুল নাম্বার এই যে এপসাইলন নটের একক কী হবে, একক কী হবে, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বা কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতার একক কত হবে। দেখো একক বার করার জন্য কী লাগে, এটা আমরা 11-এ শিখেছি, 1/4 এপসাইলন নট ইন্টু Q1 × Q2/r²। তাহলে আমি কার একক বার করব, আমি এপসাইলন নটের একক বার করব, সমান সমান তাহলে এপসাইলন নটকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 1/4 ইন্টু এফ ইন্টু Q1 × Q2/r², ঠিক আছে। তাহলে দেখো এফটা নিচে আছে, এইটা তো কনস্ট্যান্ট, এইটা তো কনস্ট্যান্ট, এর তো কোনো কনস্ট্যান্টের তো কোনো একক হয় না, তাহলে 1/নিউটন লিখতে পারি, এফের একক কি নিউটন, নিউটন, ঠিক আছে, নিউটন ইন্টু এটা দেখো কুলম্ব ইন্টু কুলম্ব, হ্যাঁ, বাই আর কি মিটার স্কোয়ার, তাই না, আর মানে মিটার, তাহলে দেখো কুলম্বে স্কোয়ার বাই নিউটন ইন্টু 1/মিটার², তার মানে এটাকে কী লিখতে পারি, কুলম্ব মানে নিউটন ইনভার্স 1 কুলম্বে স্কোয়ার মিটার ইনভার্স 2, বোঝা গেল। এই একটা একক, আরেকটা এককও হয়, সেটা হচ্ছে ফ্যারাড অর ফ্যারাড মিটার ইনভার্স বা ফ্যারাড পার মিটার, ঠিক আছে। এইটা আমরা পরে শিখবো কীভাবে আসলো, আপাতত এইটা জানো, ঠিক আছে। তাহলে এপসাইলনের একক বা এপসাইলন নটের একক কী হবে, এটা হবে। আচ্ছা তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতার একক কী হবে, মানে এপসাইলন আর এর এককটা কী হবে বলো, এই আর এর এককটা হবে হচ্ছে এপসাইলন নট এম বাই
এপসাইলন নট শূন্য। দেখো এইখানেও যা একক হতো এইখানেও তো এককটা এরকম হবে না, নিউটন ইনভার্স 1 কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স 2, এরও কথা হবে নিউটন ইনভার্স 1 কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স 2। তাহলে দুটো সমজাতির একক কেটে যাচ্ছে, সমজাতীয় একক সেজন্য কেটে যাচ্ছে, সেজন্য এটা হবে ইউনিটলেস বা এককবিহীন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। এককবিহীন, তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কিন্তু এককবিহীন, কথাটা যেন মনে রাখতে হবে। আপেক্ষিক তড়িৎভেদ্যতা কিন্তু এককবিহীন, কিন্তু তড়িৎভেদ্যতার কিন্তু একটা একক আছে, সেটা কত, নিউটন ইনভার্স 1 কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স 2। একক মাত্রা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এগুলো তোমাকে খুব সহজে অনেক মার্কস এনে দিতে পারে, ঠিক আছে। যাই হোক 18 নাম্বার রুল করে ফেললাম। আচ্ছা আজকে আমরা 18 পর্যন্তই করব, ঠিক আছে। অনেকটা করে ফেললাম, মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল হ্যাং করে যাওয়ার জন্য। যাই হোক তোমরা কিন্তু আমার প্রত্যেকটা জিনিস ভালোভাবে ফলো করো, শেষ পর্যন্ত খুব ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে ফিজিক্সটা, আমি এইটুকুনি আশা রাখছি, ঠিক আছে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমাদের থেকে একটু পজিটিভ রেসপন্স পেলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে এবং তোমাদেরকে হেল্প করতে ভালো লাগবে। ওকে, বাই, থ্যাংক ইউ।